রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা করেও সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি ও উচ্চকক্ষ নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও আগের অবস্থানে বিএনপি সহ কয়েকটি দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গী দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করতে চায় আজকের ভোট টেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে মৌলিক সংস্কারের ২০টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হবার কথা ছিল। এখন পর্যন্ত আলোচনা হয়েছে ৯টি বিষয়ে, ঐকমত্য হয়েছে মাত্র ২টি বিষয়ে। আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে। এই ঐকমত্য প্রস্তাব নিয়ে আলোচনা হওয়া ৯টি বিষয় নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। শুরুতে আমরা দেখে নিতে চাই ঐকমত্য হয়েছে মাত্র ২টি বিষয়ে, সেগুলো দেখে নিতে চাই। সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এবং বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি, যেখানে যে দল বিরোধী দল যত শতাংশ আসন পাবে সেখান থেকে সংসদীয় কমিটির সভাপতি হতে পারবে, এই বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়নি, যেগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এখানে নিম্নকক্ষ হলেও উচ্চকক্ষ গঠন নিয়ে বেশ দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নিয়ে আমরা আলাপ করব আজকে। এছাড়া দেখছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, এ নিয়েও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও ঐকমত্য হয়নি। এখানে এক ব্যক্তি জীবনে ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এ নিয়ে দলগুলো মোটামুটি একমত হলেও বিএনপি বলছে যে সংবিধানে এনসিসি বা এ ধরনের কোনো কমিটি থাকলে তারা এই শর্তে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকালের বিষয়টি বিবেচনা করবেন। যদি না থাকে তাহলে এক্ষেত্রে এছাড়া আমরা দেখছি যে ১০০ আসনে নারী ভোটার এবং নারী আসনে সরাসরি ভোট নিয়েই ঐকমত্য হয়নি। রাষ্ট্রপতি পদের নির্বাচন নিয়ে ঐকমত্য হয়নি। প্রধান বিচারপতি নিয়োগ এবং সংবিধানে রাষ্ট্রের মূলনীতি নিয়েও ঐকমত্য হয়নি। এছাড়া যে এই বিষয়ে ঐকমত্য হয়নি, এরপর বেশ কিছু বিষয়ে আলাপ শুরু করাও যায়নি। যদিও ঐকমত্য কমিশনের লক্ষ্য যে আগামী জুলাই মাসেই একটি জুলাই সনদ গঠন করবে, কিন্তু বেশ কিছু বিষয়ে আলোচনায় শুরু করা যায়নি। মৌলিক বিষয়গুলোর মধ্যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সংবিধান সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব, জেলা সমন্বয় কাউন্সিল গঠন, এই সব বিষয়ে আলোচনা শুরুই করা যায়নি। এ নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে যে কিভাবে আগামীতে এই জুলাই সনদটা কিভাবে তৈরি করা যাবে, এ নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এবং নির্বাচন নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হচ্ছে। এ নিয়ে আমরা আলাপ করব। ঐকমত্য কমিশনের আলাপ আলোচনা, মত দ্বিমত, রাজনৈতিক দলগুলোর অবস্থান, এ নিয়ে আলাপ করতে যুক্ত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে শুরুতে জানতে চাই, বিএনপি যেসব বিষয়ে মতামত ব্যক্ত করছে, আপনারাও বিএনপির সুরে কথা বলছেন এবং ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মীমাংসা হচ্ছে না, ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। বিএনপি বেশিরভাগ বিষয়ে বিরোধিতা করছে, আপনারাও বিএনপির সুরে সুর মিলাচ্ছেন। আপনারা কোন স্বার্থে বিএনপির সুরে সুর মিলাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এখন টিভির আমাকে যারা দেখছেন এবং যারা দেখবেন, আমি সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যেই বিষয় দিয়ে শুরু করেছেন যে আমরা বিএনপির সুরে সুর মিলাচ্ছি, বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাচীনতম রাজনৈতিক দল, একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা দেশ, জাতি এবং আগামী নতুন প্রজন্মকে সামনে রেখেই আমরা এই বিষয়গুলোকে আমরা মতামত প্রদানের ক্ষেত্রে চিন্তা করি। আপনি জানেন যে বিএনপির সাথে লেবার পার্টিও দীর্ঘদিন যাবৎ জোটবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বক্তব্যের সাথে বিএনপির কিছু বক্তব্য মিলে যেতে পারে, কারণ বিএনপিও দেশ, জাতি এবং এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে 2023 সালের 13 জুলাই যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন আন্দোলন হয়নি, তখন কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গুলশানের একটি হোটেলে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা করেছিলাম এবং সেখানে আমাদের সর্বপ্রথম যে আমাদের দাবিটা ছিল দেশের মানুষের সামনে
যে আগামী দিনে যদি বিএনপি তথা যুগপৎ আন্দোলনের সাথে যারা জড়িত তারা যদি ক্ষমতায় যায়, আমরা এই 31টা দাবি বা 31টা বিষয়কে সামনে রেখে এটাকে প্রাধান্য দিয়ে আমরা আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র মেরামত আমরা করতে চাই। প্রথম আমাদের দাবিটা ছিল জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। এখন আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা 6টি কমিশন গঠন করেছে। এই 6টি কমিশনের আমরা সুপারিশ আমাদের কাছে তারা পাঠিয়েছে। আমরা আমাদের মতামত জাতির সামনে এবং তথা কমিশনের সামনে আমরা উপস্থাপন করেছি। যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, এই ঐক্যমত্য কমিশন 6টি কমিশনের সমন্বয়ে এখন আমরা একত্রে বসছি প্রায় 30টির মতো রাজনৈতিক দল, এবং সেইখানে আমরা আবার একমত হওয়ার জন্য চেষ্টা করছি। আপনি জানেন যে এক একটা রাজনৈতিক দল এক একটা চিন্তা, এক একটা চেতনা, এক একটা আদর্শের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সবার আগে আমাদের বাংলাদেশ, সবার আগে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত বাংলাদেশ, এই দেশটাকে আমরা কিভাবে একটি নতুন প্রজন্মের বাসযোগ্য একটা বাংলাদেশ গড়তে পারি এবং জুলাইয়ের যে প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে চান, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত শাসন আমলে বেশিরভাগ ক্ষেত্রেই যে 54 বছরের ইতিহাস, সেখানে আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে, এবং বিগত 15 বছরও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা এবং ক্ষমতার ভারসাম্য না থাকার কারণে একটি ফ্যাসিজম তৈরি হয়েছিল, এবং যার পরেই কিন্তু গণ অভ্যুত্থানটা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর এই ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে যে এনসিসি বা সাংবিধানিক পদে নিয়োগের যে বিষয়গুলো প্রস্তাবনা করা হচ্ছে, সেখানেও আপনারা বলছেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন বা আপনাদের অবস্থান তুলে ধরছেন। সেখানে আপনারা এই অবস্থানের বিরোধিতা করছেন কেন? দেখুন, আমরা বিরোধিতা বলতে তারা যেই প্রস্তাবটা করেছে জাতীয় আমাদের সামনে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, আমরা বলেছি যে এই এনসিসিটা এটা প্রয়োজন নেই। এটা প্রয়োজন নেই এই কারণে যে আজকে তারা যেই প্রস্তাবনা করেছে এই প্রস্তাবনার আলোকে এটা আমরা বলেছি যে এটা প্রয়োজন নেই বা এটা এই সময় দরকার নেই। আমাদের জানেন যে আমাদের যেইগুলো আপনি বলেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বের কথা বলেছেন, আমরা বলেছি আমরা কিন্তু 2023 সালে 31 দফায় উল্লেখ করেছি যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব 2 মেয়াদ, যেটা এখন এই কমিশন আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মাঝে যে ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠা, এটা কিন্তু প্রতিষ্ঠার কথা আমরা বলেছি। আমরা সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বলেছি, যে সংসদ সদস্যরা তারা তাদের মত প্রকাশ করতে পারে না, এবং আমরা সুনির্দিষ্ট কয়েকটা কথা বলেছি, কয়েকটা বিষয় কিন্তু আমরা 4টা প্রস্তাব দিয়েছিলাম, সেখান থেকে শুধুমাত্র 2টি প্রস্তাব এই কমিশন গ্রহণ করেছে। তারপরেও আমরা দেখেছি যে বিএনপির কথা আপনারা যা বলছেন বা যেগুলা প্রচারণা আছে, একটি মহল বিএনপিকে নিয়ে শুধু তাদের বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা বিএনপির উপর ব্লেম গেম দেওয়া শুরু করেছে। মূলত আমরা আস্থা ভোটের কথা বলেছি এবং আস্থা ভোট এবং অর্থ বিলের কথা বলেছি, সাথে আমরা আরো কয়েকটা বিষয় বলেছি, জাতীয় নিরাপত্তার কথা বলেছি, যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যখন আসবে তখনও এই সংসদ সদস্যরা তারা সেখানে অনুচ্ছেদে এটা থাকবে যে এই বিষয়ে তারা বিরোধী কোনো ভোট দিতে পারবেন না, কিন্তু তারা মেনে নেয়নি। এটা কিন্তু খুবই জরুরি ছিল। আমরা বলেছিলাম যে যখন কোনো যুদ্ধ অবস্থার বক্তব্যটা প্রয়োজনে উল্লেখ করে দেন, যে যুদ্ধ অবস্থা বা কোনো জাতীয় সংকটকালে আমরা যেন এক কণ্ঠে কথা বলতে পারি, এই বিষয়ে কিন্তু তারা কথা বলেন না। আমরা এমন কথা বলতে চাই না যে আজকে ঐক্যমত্য কমিশন তারা মূলত প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে সামনে রেখে আজকে তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি না যে এক হাসিনা বাংলাদেশে ফ্যাসিস্ট হয়েছে বা বলে ফ্যাসিজম সৃষ্টি করেছে, এজন্য পরবর্তী যেই সরকারগুলো আসবে তারা যেন কাজ করতে যাতে তাদের বাধা না হয়। আমরা এজন্য কিন্তু এটিও আশঙ্কা আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি কোনোভাবে আটকানো না হয় বা কোনোভাবে তাকে নিয়ন্ত্রণ করা না হয় বা এই ক্ষমতার এই পদকে, তাহলেও
ফ্যাসিজম যে কোনোভাবে তৈরি হতে পারে বলে একটি আশঙ্কা আছে। আমরা এই নিয়ে আরও আলাপ করবো আপনার সঙ্গে, আপনি যুক্ত থাকুন ভোটের ট্রেনে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। আলোচনা করছি বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে। ইরান ভাই, আপনাকে এক কথায় যদি একটু জানতে চাই যে প্রধানমন্ত্রীর মানে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যদি একটা প্রশ্ন করি যে ক্ষমতার ভারসাম্যর প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন আছে। এজন্যই তো আমরা এটা আরো 2 বছর আগে 2023 সালে আমাদের বক্তব্য তো পরিষ্কার জাতির সামনে, আমরা তো জাতির সামনে অঙ্গীকার করেছি, আমাদের বক্তব্য কমিশনের কাছে আমরা উপস্থাপন করেছি, এটা বিএনপি করেছে, আমরা করেছি। আমরা বলেছি সাংবিধানিক নিয়োগ যে পদগুলো সেগুলোতে বিরোধিতা করছেন কেন? প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। তার মানে এই নয় যে প্রধানমন্ত্রীকে আপনি কাজ করারই সুযোগ দিবেন না। নির্বাহী ক্ষমতাকে এতটাই যদি সংকুচিত করা হয় তাহলে কাজ করবে কিভাবে, তারা দেশ পরিচালনা কিভাবে করবে? তাদেরকে যদি আপনি এমনভাবে আটকিয়ে দেন, এদিকে 10 বছরের কথা বলা হচ্ছে, আবার আরেকদিকে আপনি সাংবিধানিক কাউন্সিল অথবা আপনি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করে তাকে আটকিয়ে দিবেন, সে কোথাও কাজ করতে পারবে না। তাহলে একটা সরকার বা জনগণ যাদেরকে ক্ষমতায় বসাবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে? এই কথাগুলোই আমরা কমিশনের সামনে উপস্থাপন করব। আপনি যেটি বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রয়োজন, তাহলে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা যাবে? আমরা তো আপনাকে একটু আগেও বললাম যে স্বচ্ছতা নিশ্চিতকল্পে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে। আমাদের বর্তমান যে ব্যবস্থা আছে এই ব্যবস্থার মধ্য দিয়ে এইটাকে আরো কিভাবে আমরা ঢেলে সাজাতে পারি, কি কি আইন করে এগুলোকে আরো জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারি, এই কথাগুলো আমরা বলেছি। আপনি দেখেছেন যে আমাদের যে এখন যে অবস্থা, আউয়ালকে যেভাবে তিনি যেভাবে বলেছেন যে তাকে নির্বাচন এটা সুষ্ঠু হয় নাই, এখন মনে করেন এই দোষ আউয়াল বা হুদা এরা শুধুমাত্র একজন না, তো এটাকে তাদের সার্চিং এর ক্ষেত্রে শেখ হাসিনা তার অনুগত লোককে দিয়েছে। এটাকে কিভাবে ঠেকানো যায়, অনুগত লোককে কিভাবে না আনা যায়, এজন্য কিন্তু আমরা কিন্তু ওই যে বলেছি যে স্বচ্ছতা নিশ্চিতকল্পে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন এবং শক্তিশালী করতে হবে। এগুলোকে শক্তিশালী না করে আপনি যদি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে যদি আপনি ব্যারিকেড দেন, তাহলে তো আমরা বুঝতে পেরেছি শক্তিশালী করতে হবে প্রতিষ্ঠানগুলোকে, এটি অবশ্যই শক্তিশালী করা প্রয়োজন। আরেকটা বিষয় আপনার কাছে জেনে নিতে চাই যে উচ্চকক্ষে সমানুপাতিক নিয়ে যে বিতর্কটা হচ্ছে, একটা বড় একটা অংশ বিভিন্ন রাজনৈতিক দল, বলা যায় যে প্রায় 30টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় 23টি রাজনৈতিক দলই মনে করে যত ভোটার সংখ্যা তার আলোকেই উচ্চকক্ষ গঠন হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, এবং বিএনপি সহ আপনারা কয়েকটি দল মনে করছেন যে নিম্নকক্ষের আসনের ভিত্তিতেই উচ্চকক্ষ। যদি তাই হয়, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের যদি একই রকম হয় উচ্চকক্ষ, তাহলে আসলে পার্থক্যটা কোথায় থাকলো? দেখুন, আমরা বলেছি যে উচ্চকক্ষের কথা আমরাই কিন্তু বলেছি যে এটা সবাই বলার আগে আমরা বলেছি যে উচ্চকক্ষ দরকার, 2টা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ হবে। এখন উচ্চকক্ষের গঠন নিয়ে আমরা বলেছি যে যে কয়টা আসন পাবে তার ভিত্তিতে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু আমাদের বিরাজমান বর্তমান অবস্থায় কিন্তু এটা আছে, এটা নতুন করে এটাকে পিআর নেওয়ার কোনো দরকার নেই। এখানে যেই দল যে কয়টা আসন পাবে এটা আমাদের, এটা নিয়ে তো আমার আসলে বড় কোনো সমস্যা হয়নি। এটা আমরা ম্যাক্সিমাম দল কিন্তু আমাদের এই দাবিতে আমরা একমত যে আমরা যেই দল যতটা আসন পাবে ওই আসনের ভিত্তিতে, এখন যেমন বেশিরভাগ দলই কিন্তু আসনের ভিত্তিতে নয় ভোটারের সংখ্যার ভিত্তিতে বলছে, কিন্তু যদি তাই হয় আপনাদের দাবি অনুযায়ী উচ্চকক্ষে গঠনের প্রয়োজনীয়তা কি? যদি নিম্নকক্ষ উচ্চকক্ষ যদি একই রকম হয়, উচ্চকক্ষ তো এই জন্যই দরকার যে সেখানে আমাদের যে সমাজের বিভিন্ন কি বলে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, রাজনীতি, বিভিন্ন পেশার যে সমস্ত জনগোষ্ঠীর লোক আছে তাদেরকে সেখানে নিয়ে একটা অভিভাবক পরিষদের মতো রাষ্ট্রের সর্বোচ্চ একটা কাঠামো হিসাবে এই উচ্চকক্ষ থাকবে, এটাই আমরা মনে করি, বা এটাই বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনের যারা আছি। একই সঙ্গে এই অভিযোগটাও শোনা যাচ্ছে বিশিষ্ট জনদেরকে নিয়ে, জি আজকাল এই অভিযোগটা শোনা যাচ্ছে যে
যেসব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অতীতে যুক্ত ছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামে, তাদেরকে নির্বাচনে নিম্নকক্ষে তারা যদি জায়গা না পায়, আসন না পায়, তাহলে তাদেরকে উচ্চকক্ষে প্রস্তাব দেবে বিএনপি। আসলে কি তাই? আপনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? দেখুন, গোড়ার আগে তো গাড়ি জুড়ে দেওয়া যায় না। এখন পর্যন্ত উচ্চকক্ষ হয় নাই। এই উচ্চকক্ষ হওয়ার আগে আমাদের বা বিএনপির সাথে যারা আছে তাদেরকে উচ্চকক্ষে মেম্বার বানাবে, এজন্য তারা এই বিষয়টা বলতেছে। এটা একটা হাস্যকর এবং একটা কি বলবো অগ্রহণযোগ্য একটা কথা। এটা মূলত যারা এই পক্ষে যারা নাই তারাই বিভিন্ন ধরনের এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার সঙ্গে আলাপ করব, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। আলোচনা করছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে। আমরা শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই। এই যে জুলাই ঘোষণাপত্র, সনদ, এসব নিয়ে যে একটি ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল জুলাই মাসে একটা সনদ দেয়া এবং এর সঙ্গে ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে, প্রস্তাব রয়েছে, এইটি এখন এই যে দ্বিমত এবং মতানৈক্য তৈরি হচ্ছে, এটি নিয়ে আসলে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে? ইরান ভাই, নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা এই যে মতানৈক্য হচ্ছে এর কারণে? যে ইরান ভাই, আপনি হয়তো আপনি কি শুনতে পেয়েছেন কিনা আমি আবার আপনার কাছে জানতে চাই যে মতানৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে সে অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা জানাবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছি না, কেননা আমাদের যেই ঐকমত্য কমিশনের যেই জাতীয় সনদ তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে, এবং আমরা কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা একমত হয়েছি। আপনিও বলেছেন 70 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো বিষয়। আমরা মনে করি যে আগামী ফেব্রুয়ারির মাসেই নির্বাচন হবে এবং এদেশের মানুষ দীর্ঘ 17টি বছর যাবৎ তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তারা তাদের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, তারা সেই উৎসবের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি পিরোজপুর 2 আসন, ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি নিয়মিত এলাকাতে সাধারণ মানুষের কাছে, গ্রামগঞ্জে, বিভিন্ন একবারে প্রত্যন্ত গ্রামে যেই মানুষগুলো এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সেই সমস্ত জায়গায় তারা যাচ্ছি এবং তাদের দুঃখ দুর্দশা দেখছি। আপনি দেখছেন। আপনার জন্য শুভকামনা। আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের 10।